জুলাই অভ্যুত্থানে নিহত ১০৬ জনের পরিচয় মেলেনি এখনো। রায়ের বাজারে দাফন করা প্রত্যেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে, বলছে সিআইডি। লাশটা সরকারে আমার আইনা দিব। যখন ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার কবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রাজধানীর সবুজবাগে প্রকাশ্যে কুপিয়ে যুবককে হত্যা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে খুন দাবি পরিবারের। অপরাধী ধরতে মাঠে নেমেছে পুলিশ। যেন তেনভাবে এসএসসি উত্তরানো শিক্ষার্থীরাই উচ্চ মাধ্যমিক থেকে ঝরে পড়ছে দাবি সরকারের। শিক্ষা ব্যবস্থার উপরই আস্থা হারিয়েছে অনেকে, মত বিশ্লেষকদের। জেনতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে, ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের ১৫ গ্রাম প্লাবিত, তলিয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি, বাড়িঘর, সড়ক সহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামে চালু হচ্ছে এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, প্রথম ধাপে 7টি পয়েন্টে হবে বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা ফেরার আশ্বাস। আমদানিতে শুল্ক ছাড়ের পরও মশলার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট না থাকলেও অসাধু চক্রের বিরুদ্ধে মুনাফা লুটে নেওয়ার অভিযোগ। ইরানের রাতভর ব্যাপক হামলা, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য পারমাণবিক কেন্দ্র পিক্যাক্স মাউন্টেনে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। কুয়েত ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা জবাব। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ১০৬ জনের এখনো কোনো পরিচয় মেলেনি, যাদের দাফন করা হয়েছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে ১১৪ জনের ডিএনএ পরীক্ষার পর ৮ মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইডি। সংস্থাটি বলছে আন্তর্জাতিক মান বজায় রেখে সংগ্রহ করা হয়েছে প্রত্যেকের ডিএনএ। 2 বছর পরেও এখনও প্রিয়জনের লাশ খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে সঙ্গে নিয়ে রিয়াজ রায়হানের রিপোর্ট। 5 আগস্ট 2024 গাজীপুরের কোনাবাড়ি। প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা, রক্তাক্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় ওই ঘটনার শিকারে ব্যক্তি টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়, যার মরদেহ এখনও পায়নি স্বজনরা। সেদিনের বীভৎস ঘটনা কাছ থেকে দেখেছেন হৃদয়ের বোন জামাই ইব্রাহিম। জানাচ্ছিলেন কি হয়েছিল সেদিন। আমি ওই যে গুলাগুলি করছে, টিয়ারশেল গ্যাস মারছে, পরে সোজাসুজি করে দৌড় দিয়ে যায় এক বাসা, আমি আশ্রয় নিয়েছিলাম। ওই বাসার 1/2 ঘন্টা পরে একটা মহিলা গেটে হুসকি মারছে, কয়ে ভাই গো ভাই কাজানি মায়ের বুক খালি করছে, মানুষ একটা মারি ফেলাইছে। পরে ওই বাসা আশ্রয় নিয়েছিলাম, আমরা আসছিলাম, তখন দেখি কারা মারছে। পরে আয়া গেটে হুসকি মারছি, এত ফোটা আসছিল গেটে মধ্যে। পরে দিয়েছে আমার ভাই, আমি দেখে আমি চিনে হালাইছি, বললাম যে এটা তো আমার ভাইটা মারি ফেলাইছে, আমরা এনে দিন। জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তানের যে গন্ধে আন্দোলিত হয়েছিল বাবা মা, এখনও যেন সেই গন্ধই খুঁজে বেড়ান হৃদয়ের ঘর, বিছানা, আসবাবে। শেষ দেখার সুযোগ না হলেও অন্তত বিচারটা চাইলেন রাষ্ট্রের কাছে। আমি সরকারের কাছে কোনো অনুদান চাই না, আমি কিছুই চাই না। আমার লাশটা সরকারে আমার আইনা দিব, আমি কহাম না। আর যে মারছে তার বিচারটা আমার শুক্রবার করে দিবেন। আমি এই যে 2টা বছর ধরে খালি, আমার কোনো দেহীন আছে, আমার কেউ নাই। আমি একা মানুষ, 7 দিন অসুখে হয়ে থাকি আর 2 দিন বালা থাকি। কোনো বিচার হয় না, আমার শোনার খোঁজ হবে, আমি খোঁজ পাইলাম না। খুনিগর বিছানে খালি করে দৌড়ছে, খুনিগর বিচার হয় না, কেউ বিচার করে না। আমাকে ফাঁসি চাই। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের এই সংখ্যাগুলো কেবলই একটি সংখ্যাই নয়। একটা সময় প্রতিটি নাম্বারের নাম ছিল পরিবার, স্বজন। অথচ গেল বছর 2-1 ধরে তাদের পরিচয় শুধুই অজ্ঞাত।
এই অজ্ঞাত 114 জনের পরিচয় শনাক্তে 11 বছরের ডিসেম্বরে আদালতের নির্দেশে মরদেহগুলো তুলে প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে সিআইডি। সে সময় এই প্রক্রিয়ায় নানাভাবে সহায়তা করে আর্জেন্টিনার একটি বিশেষজ্ঞ দল। সিআইডি প্রধান জানালেন 114 জনের কতজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে, আর বাকিদের সবশেষ অবস্থাই বা কি। যারা রক্ত দিয়েছে তাদের প্রতি এটা আমাদের একটা দায়বদ্ধতা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া, তাদের পরিচিতি প্রকাশ করা। আমরা 114 জন শহীদের ডিএনএ স্যাম্পল কালেক্ট করতে পেরেছিলাম। ওই সময় 9 জনের আবেদন ছিল, সেখান থেকে ভেরিফাই করে 8 জনের আমরা পরিচয় নিশ্চিত হতে পেরেছি। 9ম জনেরটা আমাদের ম্যাচ হয়নি। দেশি বিদেশি অনেক অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত যারা ছিলেন তাদের সহায়তা নিয়ে কাজটা তখন করা হয়েছিল। জানান, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য নমুনা রাখা আছে সিআইডিতে। সংস্থাটিতে আবেদনের সুযোগ আছে যে কারো যে কোনো সময়। যে কবরগুলো দেওয়া আছে সেখানে আমাদের প্রত্যেকটা একটা মার্কিং করে রাখা আছে, যে মার্কিংয়ের মাধ্যমে আমরা বলতে পারবো যে স্যাম্পল রাখা আছে এই স্যাম্পলের কবরটা এখানে। যেহেতু আমরা নাম জানি না, আমরা একটা সংখ্যাভিত্তিক একটা পরিসংখ্যান ও মার্কিং আমাদের এখানে রয়ে গেছে। তো যখনই ডিএনএ দিয়ে পরীক্ষা করে আমরা পরিচয়টা নিশ্চিত হতে পারবো, ওনার কবরটা কোন জায়গায় আমরা সেটা আইডেন্টিফাই করে বলে দিতে পারবো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ইব্রাহিম পলাশ নামে এক যুবককে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। রাস্তায় বাগবিতণ্ডার মাঝেই হঠাৎ ওয়ার্ড বিএনপি কর্মী পলাশের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। এলোপাতারি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় ঘটে এ ঘটনা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের পাশাপাশি 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, পলাশ স্থানীয় বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধের বিচার সালিশেও অংশ নিতেন। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বিয়ে হয়েছে 3 মাসও হয় নাই। ওদের কি একটু দয়া মায়া ছিল না? ওরা হাত পা ভাঙ্গা দিত, ওরা এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি এটার বিচার চাই। আমার ভাইয়ের হাত 2টা কাইটা নিয়ে গেছে, এমন নির্মমভাবে মারছে, আপনারা একটু যদি দেখেন। পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল, কিন্তু অন্য কেউ মারতে পারে, সেটা হতে পারে রাজনৈতিক কোনো কারণেও মারতে পারে, বা এই মোবাইল চুরির ঘটনাতেও মারতে পারে, বা অনেক শত্রু তো থাকতেই পারে। ডিবি, সিডিডিসি সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্ভাব্য যা আমাদের সহায়তা করতে পারে, ইনক্লুডিং যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, আরও অন্যান্য যা যা আছে সব নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো যাচাই বাছাই করে যারা যারা ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমরা যখন যাকে পাবো তাদেরকে গ্রেপ্তার করা হবে। সেই জন্য আমাদের যে বললাম যে আমাদের পাশাপাশি থানার পাশাপাশি আমার ডিভিশনের অন্যান্য ইউনিট এবং ডিবি এবং সিটিডিসি টিমগুলো কাজ করছে। এই ঘটনায় সবুজবাগ থানায় নিহত পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে যেন তেনভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, এমন দাবি সরকারের। কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার উপর আস্থা হারিয়ে ফেলেছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকেই। আলামিন হক অহনের প্রতিবেদন। 2024 সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আমার হাতে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় 2024 সালে। সেবার দেশের 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 83%-এরও বেশি। 92.33% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় 40%। এমনকি 2 জুলাই পরীক্ষা শুরুর পর কেউ কেউ 2-1টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় 25,000 পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় 28,000। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় 33,129 জন।
তারা হয়তো যেনতেন মূল্যায়নে নয়তোবা কোনো অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে, ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট, ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের, তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমের নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব হবে না। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকেছে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিন হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। প্রথম পরীক্ষা দিল, বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগেরগুলো নেই, এখন আমি ইচ্ছা করলেই ডানে বামে তাকিয়ে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করব, তার সুযোগ নেই। যখন সে পরীক্ষাগুলি বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কী করবো। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে, এটা হয়তো সামনের দিনে পরীক্ষা যখন এইভাবেই হতে থাকবে তখন এই ঝরে পড়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। শিক্ষাবিদরা বলছেন, কর্মজীবনে কোনো কাজেই দিচ্ছে না দেশের পড়াশোনা, তাই এই প্রজন্মের অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। ছেলেমেয়েরা কিংবা অভিভাবকরা কেন এটাকে গুরুত্ব দেবে? চাকরির বাজারেও তো আসলে দিন শেষে জায়গা পাওয়া যায়, জায়গা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত অ্যাংজাইটি এবং যে ভয়ভীতি প্রদর্শন গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাঁ, এবং এটা গার্ডিয়ানরাও ভালোভাবে নেয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষাবিমুখ অবস্থা যে কারণেই হোক না কেন, তাদের জন্য সরকারের পরিকল্পনা কিছু কি আছে? সকল আয়োজনই আমাদের শিক্ষার্থীকে ঘিরে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের দিনের যে সময়টুকু শিক্ষাঙ্গনে থাকার জন্য বরাদ্দ আছে, পুরোটি সময় তারা আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ সম্পন্ন করবে, তারা পরীক্ষা হলে আনন্দের সাথে যাবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিকরা। নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এমন নানান সুপারিশ করেছে ইসি। অক্টোবরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় ইসি। এই লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করেছে ইলেকশন কমিশন। সকালে সিইসির নেতৃত্বে কমিশন সভায় চূড়ান্ত করা হয় সুপারিশ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব। জানান, এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে থাকা ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে গ্যারান্টারকেও ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে আপনার অযোগ্যতা হিসেবে আসবে। জানান, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যাবে অনলাইনেই। মাইগ্রেশন করা, ভোটার স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে। এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কী বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসবো। সভায় অনুমোদনের পর সুপারিশ আকারে প্রস্তাবগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। সেখানে অনুমোদন পেলে সংসদে আইন পাশ করতে হবে। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। ধন্যবাদ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকার অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে, আবার জ্বালা ফালাইছিলাম, বীজ ফালাইছি, ক্ষেত চাষ লাগাইবো, এই বীজ লইয়া গেছে, বালুটা একটা খুঁজতে লইয়া গেছে। এই রাস্তাটা মনে করেন যে হয়তো কারো গাফিলতির কারণে হয়েছে। আমাদের কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি যদি মানুষ একটু দৃষ্টি আকর্ষণ করতো তাহলে তো মনে করেন যে রাস্তাটা ভাঙতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের এইভাবে পরামর্শ দিচ্ছে পরবর্তীতে আপদকালীন বীজ সরবরাহ বেশি উঁচু জায়গায় আমাদের বীজ সরবরাহ মাধ্যমে যেভাবে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে আমাদের সরকারি ভাবে যদি কোনোভাবে সহযোগিতা দেওয়া হয়, বীজ তোলা করে সেগুলো প্রয়োজন মিলতে হবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী উপজেলা বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষতি কমাতে নদী খাল খননের পাশাপাশি কৃষকদের সহায়তার আশ্বাস তার। প্রকৃতির উপর আমাদের যেমন হাত নাই, ঠিক তেমনি ভাবে প্রকৃতির উপর সবকিছু আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা চেষ্টা করছি এইবার যে ক্ষতিটা হয়েছে, আশা করছি ইনশাল্লাহ আগামীতে এরকম ফ্লাশ ফ্লাড আসলে এই ক্ষতির সম্মুখীন কৃষক হবে না, মানুষ হবে না। এর মধ্যে আমাদের যা প্রোটেক্টিং মেজার নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাল্লাহ। হাওর আর সীমান্ত এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি আবারও বেড়ে বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো। নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক। আমিরুল, আপনার কাছে যেটা জানতে চাই যে তিস্তার পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা এবং নদী তীরবর্তী এলাকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? মারফি, একটি নদী অসংখ্য মানুষের জন্য যে অভিশাপ হতে পারে তার দৃষ্টান্ত কিন্তু হচ্ছে তিস্তা নদী। প্রায় ষষ্ঠবারের মতো কিন্তু এখানকার স্বল্পমেয়াদী বন্যার কারণে এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ সহ ঘরবাড়ি কিন্তু ডুবিয়েছে। আজকের যদি সর্বশেষ যদি বলি, একেবারে তিস্তার পানি কিন্তু ছুঁই ছুঁই অবস্থা। সকাল 6টার সময় ডালিয়া পয়েন্টের যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তারা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু পানি কিন্তু আরও বাড়তে পারে, বিপদসীমার বলা যায় যে উপর দিয়ে প্রবাহিত হতে পারে। যদি তাই হয়ে থাকে তো সপ্তমবারের মতো কিন্তু তিস্তা বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে এবং চরাঞ্চল এবং নীলফামারী, ডিমলার, টেপা, খড়িবাড়ি, ছাতনাই এবং জলঢাকা উপজেলার যেটি রয়েছে ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, তারপর শৈলমারি এবং কৈমারি, এই অঞ্চলগুলো কিন্তু ফসলের মাঠগুলো কিন্তু ডুবে যেতে পারে, বাড়ি ঘরে পানি কিন্তু প্রবেশ করতে পারে এবং বলা চলে যে
এখানকার মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রায় শঙ্কার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, ভীতির মধ্যে থাকে কখন তাদের বাড়িঘর, ফসলের মাঠ কিন্তু তলিয়ে যেতে পারে। শুধুমাত্র উজানের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এই বন্যার সম্মুখীন হয়। তো তা এখানকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বলছে যে আমরা কোনো ত্রাণ চাই না, আমরা কোনো সহযোগিতা চাই না, আমরা চাই তিস্তা পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারে। তবে মারফি আসার কথা যেটি হচ্ছে যে সম্প্রতি পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনি এবং প্রতিমন্ত্রী এখানে তিস্তা অববাহিকা পরিদর্শন করেছিলেন। তারা বলেছিলেন যে কোনো মূল্যে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং সেই সাথে আমিরুল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তিস্তার পানি কমা বৃদ্ধির সাথে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাচারিপাড়া এলাকায়। ঝুঁকিতে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ হাট বাজার। আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার মানুষ। অভিযোগ, এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের। তবে ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়া নোহালীর কাচারিপাড়ার বয়োবৃদ্ধা গৃহবধূ সুলতানা বেগম। সামর্থ্যবান এই নারীর সাজানো গোছানো ৪৫ বছরের সংসারের পাকা বাড়িঘর চোখের সামনে বিলীন হচ্ছে তিস্তায়। এই ক্ষতির দায় নেবে কে? তিস্তার ভাঙনে সুলতানার মতো নিঃস্ব মানুষের সংখ্যা বাড়ছেই। নদীর বাম তীরে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা দিশেহারা। এখানে বাড়ি করলাম, সে বাড়িটা বর্তমানে আবার নদীর ধারে ভাঙিয়ে তারপরে পাশাপাশি করলাম, সেও বাড়ি নদীর উপর পড়ছে। জমি জায়গা প্রায় ৪০ বিঘা ছিল আমার শ্বশুরের, সব চলে গেল নদীতে। বাড়িঘর সব এখন তো থাকার কোনো উপায় নেই। সুলতানার পাকা বাড়িটির পশ্চিম অংশে ছিল স্বেচ্ছাশ্রমে নির্মিত ১৫০০ মিটারের একটি বালুর বাঁধ, যা রক্ষা করছিল ভাটিতে থাকা চরনোহালী, সফিয়ার পাড়া, মেম্বার পাড়া, মিনার বাজার, আশ্রয়ন বাজার, শখের বাজার সহ আশেপাশের শত শত বসত ঘর, হেক্টরের পর হেক্টর আবাদি জমি। এক সপ্তাহের ব্যবধানে বাঁধটি বিলীন হওয়ায় তিস্তার এই ভাঙন তাণ্ডব। এখান থেকে মিনার বাজার কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নদী করবে। সরকার দখল এখানে আমাদের কিছু ব্যবস্থা করি না দে, মনে করেন না হইলে আমাদের ইলে তো সব ভাঙি চুরি যাবে। স্থানীয়দের অভিযোগ, এমন পরিস্থিতির পরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। দ্রুত বেড়িবাঁধ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। শুনিতে নদীর বান্ধন হবে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এক এক করে ৫-৬ জায়গায় দরখাস্ত দিলাম, কেউ গুরুত্ব দিল না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ডান তীরে স্থায়ী রক্ষা বাঁধ ও পিচিং আছে, আর হাজার হাজার মানুষের বসতি, আবাদি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর মাঝে জেগে ওঠা চরে। এসব রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। ভাঙনের প্রকৃতি এবং ব্যাপকতা অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেভাবেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমরা কাজ ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করি। চলতি মৌসুমে ৬ দফায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবার কমেছে। এতে অববাহিকার শতাধিক পয়েন্টে ধরেছে ভাঙন। বাঁধ নেই পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধও। চরনোহালী, কাচারিপাড়া সহ আশেপাশের এলাকার অন্তত ১,০০০ পরিবারের বসত ভিটে, হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি বেসরকারি স্থাপনা, বাজার তিস্তার ভাঙন থেকে রক্ষা করতে হলে এখনই ঠিকাদার নিয়োগের মাধ্যমে ফেলতে হবে জিও ব্যাগ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা। অর্ধশতাধিক স্পট নির্ধারণ হলেও প্রথম ধাপে ৭টি পয়েন্টে পাইলট প্রকল্প বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তি ভিত্তিক এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাবে বলে আশা সিটি কর্পোরেশন ও সিএমপির। আগ্রাবাদ মোড় থেকে বড়পুলমুখী সড়কে প্রবেশ করতে হবে এই মোড় ঘুরে। তবে চালকরা ট্রাফিক পুলিশের সামনেই ভাঙছেন সে নিয়ম। সাইনবোর্ডে লেখা এখানে যাত্রী তোলা যাবে না, সে নিয়ম নির্দেশনাতেই সীমাবদ্ধ। চট্টগ্রাম মহানগরীর এই মোড়ে লেগে থাকে গাড়ির জটলা, বিশৃঙ্খলা।
ট্রাফিক পুলিশও অনেকটা নিরুপায়। চালকরাও অকপটে স্বীকার করছেন ভুল। অব্যবস্থাপনা রোধে চট্টগ্রামের এই মোড়ে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে এআই ক্যামেরা। ট্রাফিক আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইনে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা হবে। একদম দাঁড়াইতে নেই নাই, গাড়িতে রানিং অবস্থায়। সামনে যখন এআই ক্যামেরা বসবে এসব মোড়গুলোতে তখন কি করবেন? দাঁড়াবো না, এটা আমার ভুল হয়েছে, এটা আমি মানি। এখানে এআই ক্যামেরা বসবে কয়েকদিন পর, তখন বসলে ওইদিকে আসবো। এখন আপনার এটা ভুল হয়েছে কিনা? অবশ্যই ভুল হয়েছে, আমার ভুল, সামনেরটা ভুল হয়েছে, সেজন্য তো আমারও হয়েছে। তো ট্রাফিকে সিঙ্গেল দিলে কি করতাম? ট্রাফিকে সিঙ্গেল দিতে এদিক দিয়ে আসতাম, আসতে আছে গাড়ি। ঢাকায় যেরকম হয়েছে চট্টগ্রামে এরকম চট্টগ্রাম না সারা বাংলাদেশ হওয়া দরকার। আমরা অবশ্যই শৃঙ্খলাবদ্ধ পক্ষে আছি। ঢাকার মতো চট্টগ্রামের কিছু সড়কে পরীক্ষামূলকভাবে বসছে এআই ক্যামেরা। প্রথম ধাপের স্পট আগ্রাবাদ, নিউ মার্কেট, টাইগার পাস, জেএসি, প্রবর্তক মোড়, 16 শহর ও সিটি গেট। চলছে সিগন্যাল বাতি সংস্কারের কাজ। প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুইটা জোনে অনতিবিলম্বে এআই বেস ট্রাফিক সিস্টেমের কাজ শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা মনে করি, আমরা হার্ডলি মনে করছি 3 থেকে 4 মাসের মধ্যেই একটা দৃশ্যমান রেজাল্ট আমরা দিতে পারব। সিগন্যাল বাতি অকেজো, 2-1টি সচল থাকলেও মানেন না চালকরা। ট্রাফিক পুলিশ সদস্যরা হাতের ইশারায় গাড়ি থামান। আছে জনবল সংকটও। এই অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বয়ংক্রিয় এআই পদ্ধতি কতটা কার্যকর হয় সেটাই দেখার। ক্যামেরার মাধ্যমে মামলাগুলো হবে, সেক্ষেত্রে প্রযুক্তি নির্ভর হবে। আমাদের এই বিতর্ক থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো। মানুষ নিজেও সাবধান হবে, যার গাড়ির কাগজপত্র নেই, প্রপার ডকুমেন্ট নেই, সেই তো মাঠে নামবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আসছে বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ 5,05,000 টাকা থেকে 6,15,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি প্যাকেজ নির্ধারণ হয়েছে 5,13,500 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। সচিবালয়ে ধর্মমন্ত্রী জানান, এবার 70 বছরের বেশি হজযাত্রীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। তাছাড়া এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরকারি টাকা লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেয়া নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি হজযাত্রীদের। উদ্যোগ নেয় বর্তমান সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছে বছরের নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি প্যাকেজে খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এ খরচ 5,05,648 টাকা। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার ও খাওয়া সহ কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়ে গেছে বলে জানান ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটি যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুইটা জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মন্ত্রী জানান, 2025 সাল থেকে বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে করা হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল। হজ অনুষ্ঠিত হতে পারে 15 মে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে এখনও ভর্তি প্রায় 50 শিশু। উদ্বেগজনক তথ্য হচ্ছে, এদের 42 জনই কখনো হামের টিকা নেয়নি। অভিভাবকদের কেউ কর্মসূচির খবর জানতেন না, আবার কেউ নানা অজুহাতে সন্তানকে টিকাদান থেকে বিরত রেখেছিলেন। ফলস্বরূপ প্রতিরোধযোগ্য ছোঁয়াচে রোগে কাতরাচ্ছে শিশুগুলো। হাসপাতালে কাটছে 10 মাস বয়সী শিশু আব্দুল্লাহর দিন রাত। চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ছেলেকে নিয়ে কুমিল্লা মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে এসেছেন মা মরিয়ম।
একই অবস্থা 4.5 বছরের শিশু ইসফিয়া ও 11 বছর বয়সী মারুফা আক্তারের। তারা কেউই হামের টিকা নেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন 48 শিশুর 42 জনেরই একই অবস্থা। ওইদিকে দেই নেই, অসুস্থ ছিল এই কারণে দিতে পারি নাই। এটা দিই নাই, আমাদের এদিকে মাইকিনও করে নাই, বলেও নাই, আর আমরাও যোগাযোগ করি না। জানি না যে হামের টিকা দেয়, অন্য টিকা দিয়ে জানি, কিন্তু আমরা চাই যে হামের টিকা দিয়ে প্রতি স্কুলে নিয়ে নিতে। অভিভাবকদের অনেকেই টিকাদান কর্মসূচি সম্পর্কে সচেতন নন। এতে সময় মতো টিকা নিতে পারেনি শিশুগুলো। পরিণামে হাসপাতালে কাতরাচ্ছে অবুঝ প্রাণ। বাচ্চা অসুস্থ থাকে, ক্যাম্পেইন চলাকালীন বাচ্চার টিকা দিতে পারতেছে না, কারণ অসুস্থ সময় ওই টিকাটা দেয় না। 6 মাসের পর নাকি টিকা দেয়, 6 মাস পূর্ণ হলে, এর আগে টিকা দেওয়া হয় না। এখন গেলে টিকা নাই, আইয়ে না, টিকা আসে নাই। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা নিলে হামের মতো সংক্রমণ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। বাচ্চারা আগে কোনো টিকা নেয় নাই, মূলত টিকা না নেওয়ার কারণেই এরা আক্রান্ত হচ্ছে বেশি। এদের বয়স 2-3 বছর বা 5-6 বছর, এরা কোনো টিকাই নেয় না, আর যারা টিকা নেয় তারাই বেশিরভাগ হামে আক্রান্ত হচ্ছে। আমাদের এখানে মিজলস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 48 জন রোগী, এবং আমরা তাদের হিস্ট্রি নিয়ে দেখেছি শুধুমাত্র 6 জন রোগী মিজলসের ভ্যাকসিন পেয়েছে, বাকি 42 জন রোগী মিজলসের ভ্যাকসিন পায়নি। সম্প্রতি জেলার 17 উপজেলায় 8,43,815 শিশুকে হামরুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে টিকা নিয়েছে 8,28,592 জন শিশু। এর মধ্যে 15,223 জন শিশু টিকা নেয়নি। বিভিন্ন কারণে বাদ রয়ে গেছে, এদেরকে আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে এটা আমরা 100% অলরেডি আমাদের হয়ে গেছে, কিছু বাচ্চা বাকি আছে, আমরা আইপিসি করতেছি, ডোর টু ডোর যাচ্ছি, যাদেরকে পাচ্ছি যে টিকা দেওয়া হয় নাই তাদেরকে টিকা দিচ্ছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টিকা না নেয়ার কারণেই মাথাচাড়া দিয়েছে ছোঁয়াচে রোগ হাম। শিশুর জীবন রক্ষা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে তাই সময় মতো টিকা দেওয়ার বিকল্প নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বর্ষা এলেই চলন বিলে শুরু হয় অসাধু মৎস্য শিকারীদের পোনা মাছ নিধনের তাণ্ডব। চায়না দুয়ারে জাল দিয়ে নির্বিচারে ধরা হয় পোনা মাছ, তারপর তা চলে যায় স্থানীয় হাট বাজারে। নিষিদ্ধ এই জাল থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন জলজ প্রাণীও। মাঝে মধ্যে অভিযান চললেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে মৎস্য নিধন। এতে হুমকির মুখে পড়েছে চলন বিলের জীববৈচিত্র্য। দেশের সর্ববৃহৎ জলাভূমি চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় মিঠা পানির এই জলাধারের অবস্থান। মাছসহ জীববৈচিত্র্য ভরপুর এই বিল। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারণে হুমকির মুখে চলন বিলের জীববৈচিত্র্য। এই জাল দিয়ে বিলের পুঁটি, ট্যাংরা, শোল, টাকি সহ বিভিন্ন ধরনের পোনা মাছ শিকার করেন জেলেরা। বেশিরভাগ জালে মাছের সাথে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণীও আশঙ্কাজনক হারে মারা যায়। আমরা একটা বিষাক্ত জাল নামাইছি কোম্পানি, এই জালগুলা দিয়ে মাছ, পোকামাকড়, সাপ সব প্রাণী মাইয়া শেষ করতেছে। এখন মাছের খুব অভাব অনাটন। চায়না দুয়ারি জাল নিয়ে এই মাছ মারে, যখন এই মাছটা ডিমওয়ালা মাছ, যখন ডিমওয়ালা মাছ এই ছোট মাছ থাকতে তারা মা মাছটা ধরে ফেলে। চায়না জাল, বাদাই এগুলো দিয়ে যে মাছ মারা হচ্ছে, শুধু মাছ না, এখানে এই যে কুইচা, শামুক, তারপরে হচ্ছে কাঁকড়া, এই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। চলন বিলের এই ছোট মাছগুলা এখন যদি ধরে তাহলে এই মাছের চাহিদা মেটানো যাবে না। দেখা যাচ্ছে যে বাজারে ছোট ছোট পোনা, এই পোনাটাও বাজারে বিক্রি করতে আসে। স্থানীয়রা বলছেন বিলে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। অন্যদিকে স্থানীয় বাজারে বিক্রেতাদের ঝুলিতে বিভিন্ন মাছের পোনার আধিক্য বেড়েছে। চায়না জাল এর কারণে মানে মাছের ডিম থেকে বাচ্চা যেগুলো ফুটতেছে সেগুলো ধরে নিয়ে এসে বাজারে বেচতেছে। অসাধু ব্যবসায়ীগুলো এই কারেন্ট জাল, তারপরে আপনার চায়না জাল দিয়ে ছোট ছোট মাছ ধরার কারণে এই মাছগুলো চলন বিলহীন বিলুপ্ত হয়ে যাচ্ছে। বলের পোনা, তারপরে গুছি মাছ, আরও অন্য অন্য ট্যাংরা মাছ, অনেক জাতীয় মাছ, যেগুলো মাছ জমকিছে এগুলো মাছ মারে এরা শেষ করে দিচ্ছে। যারা এসব চায়না দুয়ারি জাল ব্যবহার করেন সেসব জেলেদের দাবি দারিদ্র্যের কষাঘাতে পোনা মাছ আহরণে নেমেছেন। সরকারি প্রণোদনা পেলে জীববৈচিত্র্য ধ্বংস থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন।
এটা এমন একটা চায়না দুয়ারি জাল, এই জালে মাছ যে কোনো সাপ ব্যাঙ যাই পড়ুক এটা বাইরে হতে পারে না, কিন্তু আমরা জেলে আমাদের কোনো উপায় নাই, বাধ্যগত আমাদের এটা মাইরে খেতে হয়। চায়না দুয়ার জালে আমরা সব কিছু এই ছোট মাছ যা কিছু থাকে সব কিছু আমরা মাইরে এই চায়নাকে আমরা ব্যবসা করি। বড় হলে আমরাই মারবো, এখন আমার তো শাল বললে চোরা লাগি, ও গরিব মানুষ অন্য কাজ করে পারি না, আমরা এই নিয়ে কর্ম করে খাই। ধরেন যে অন্যা হয়ে গেছে আমার, অন্যার জন্য তো এখন সকলে ধরি দেখে আমরা ধরছি। এখন একসময় বিলে 130 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন তা নেমেছে অর্ধেকের কোঠায়। চলন বিল যেন পুরোপুরি মাছ শূন্য না হয় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। মাঝে মধ্যে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়েও দেওয়া হয়, তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে নির্বিচারে প্রণানিধন। এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী এবং মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে এবং কিছু ব্যবসায়ী এই নিষিদ্ধ জাল বিক্রি করছে। কোনো মাছই রক্ষা পায় না এবং এই কারণেই কিন্তু আমাদের চলনবিল এলাকার যে মাছের যে বৈচিত্র্য ছিল, মাছের যে সমাহার ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের হালতি বিল এবং চলন বিলে অনেক অভিযান পরিচালিত হয়েছে, সেখানে চায়না জাল জব্দ হয়েছে, জরিমানা হয়েছে এবং এই মৎস্য সম্পদ রক্ষার্থে আমরা প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি। স্থানীয় বাজারে প্রকাশ্যেই বিক্রি করা হয় নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল। একসময় মৎস্য সম্পদে ভরপুর ছিল এই চলন বিল, কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জালে পোনা মাছ নিধনের ফলে মাছ সংকট দেখা দিয়েছে এই বিলে। তাই চলন বিলের মাছ রক্ষায় প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নাজমুল হাসান, যমুনা নিউজ, চলন বিল, নাটোর। বাজারে আবারও বেড়েছে মশলার দাম। এক জিরা ছাড়া বাকি সব মশলার দাম কিছুটা বাড়তির দিকে, অথচ এই মশলার দাম নিয়ন্ত্রণে আমদানির উপর শুল্ক ছাড় দিয়েছে সরকার। ভোক্তাদের অভিযোগ, তদারকে জোরদার না থাকায় বাড়তি মুনাফা লুটে নিচ্ছে অসাধু একটি চক্র। তবে ব্যবসায়ীরা জানান আমদানি হয়েছে পর্যাপ্ত, সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে অন্যায্যভাবে দাম বেশি নিলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। বাঙালির রসনা বিলাসে স্বাদের রহস্য লুকিয়ে আছে নানা ধরনের মশলায়। ধনিয়া, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর তেজপাতার মতো নানা ধরনের মশলাই এখন বাঙালির নিত্য প্রয়োজনের। তাই সারা বছর চাহিদা তো থাকেই, উৎসব আর পালা পার্বণে তা বাড়ে কয়েক গুণ। সেই দাম সাধারণের নাগালে আনতে 2026-27 অর্থ বছরের বাজেটে আমদানি করা সকল মশলার উপর থেকে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এর সুফল কি রাজধানী কাঁচা বাজারে মিলছে? এই বছর বাতির মধ্যে বাতি এলাচ আর আলু বাখা বাছিল, ওটা কমিয়া গেছে, ওটা বাড়ার কোনো ই না। আর কিশমিশের দাম বেশি, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কাজু বাদাম, এগুলোর দাম বাড়ছে। জিরাটা বেশি কমছে, এর আগে কিনছিলাম তখন একটু কম ছিল, এখন একটু বাড়তি নিচ্ছে অবশ্য। যেমন কাঠবাদাম এখানে আপনার 1350 টাকা করে নিচ্ছে কেজি। দিয়েই যায়, আর কষ্ট ওই জনগণের ভুগতেই হয়। বাজেটের পর বাজারে এক এক মশলা যেন এক এক রকম আচরণ। জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কাজু বাদাম, কাঠবাদাম ও আলু বখরার দাম। কিন্তু শুল্ক ছাড়ের পর দাম না কমে উল্টো বাড়ছে কেন? বাজারের পরে এটার দামটা বাড়ছে, কেজিতে 100 টাকা বাড়ছে কাজু বাদামের দামটা। দাম বাড়ে কমে কেন এটা তো আমরা বলতে পারবো না, এটা ইম্পোর্টাররাই ভালো বলতে পারবে কেন বাড়ে কমে। এতে বেশ বিপাকে সাধারণ ক্রেতারা। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে মাঠ পর্যায়ে তদারকি না হলে শুধু শুল্ক ছাড় দিয়ে মিলবে না এই সুফল। আমি মনে করি যে সরকারি যেটা শুল্ক কমানো হয়েছে এবং সরকার সেটার জন্য আসলে রেভিনিউ লস করছে, কিন্তু এটির তো ইম্প্যাক্টটা কিসের জন্য? এটা ইম্প্যাক্ট পড়া উচিত ছিল আপনার মূল্য কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়া, সেই জায়গাটা অনুপস্থিত। এই কারণে আমি বলবো এই যারা এইগুলো করছে বা যে আমদানিকারকরা তাদের কস্টিংটাগুলো দেখে তাদের বিরুদ্ধে আসলে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। এসব দেখভালের দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকারের মতে বাজারে চাহিদা যোগানের মাঝে পণ্যের দাম কিছুটা বাড়া কমা স্বাভাবিকই। তবে জনবল অনুযায়ী অভিযান ঠিকই চলমান। কিছু ট্যাক্স আর এগুলি ইম্পোজ হবে, এটার দামে ওইটার জন্য কোনো এফেক্ট পড়তে পারে, কিন্তু বাজার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। এখন কোনো কারণে যদি সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি হয় সেক্ষেত্রে কিছু বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেখানে অস্বাভাবিক বৃদ্ধি পাবে সেখানে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইন্টারভেনশন করবে। বিদায়ী অর্থ বছরে দেশে মশলা আমদানি করা হয়েছে মোট 5 লাখ টন। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
টানা 11তম রাতের মতো ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এটি সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সেন্ট্রাল কমান্ড সেন্টকম। রাতভর চালানো অভিযানে টার্গেট করা হয় ইরানের সামরিক অপারেশন সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, ড্রোন মজুত কেন্দ্র সহ বহু সামরিক অবকাঠামো। এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্টকম। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের উত্তর পূর্ব, পশ্চিম ও পূর্ব দিকের এলাকাগুলো থেকে। এছাড়াও বোমা বর্ষণ হয়েছে সিরিক, বন্দর আব্বাস, চাবাহার এলাকায়। হামলার শিকার হয়েছে তাবরিজের একটি সামরিক ঘাঁটি, খুজেস্তান প্রদেশের বেহবাহান, উমিদিয়া সহ আরও কয়েকটি শহর। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও বুবিয়ান দ্বীপে হামলা করেছে ইরান। ইরাকের ইরবিলেও ছুড়েছে ড্রোন। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। সাইক্লোস্পোরা নামক এক পরজীবীর সংক্রমণের কারণে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে মিশিগান অঙ্গরাজ্যে। অঞ্চলটিতে এখনো পর্যন্ত ৩,৭০০-র বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। আর পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭,০০০-এর বেশি। কর্তৃপক্ষের সংখ্যা দূষিত কাঁচা খাবার থেকে ছড়িয়েছে এই রোগের জীবাণু। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফাস্টফুড চেইন ট্যাকো বেল সম্প্রতি লেটুস পাতা থেকে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় ট্যাকো বেলের সব খাবার থেকে বাদ দেওয়া হয়েছে এই উপকরণটি। যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউ ইয়র্ক, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, যার মূল কারণ সাইক্লোস্পোরা নামের জীবাণু। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না সাইক্লোস্পোরা নামের এই বিষাক্ত পরজীবীকে। রোগের উৎস এখনও পুরোপুরি রহস্যজনক। তবে অতীতে এই ধরনের প্রাদুর্ভাব ছড়ানোর পেছনে কাজ করত কাঁচা সালাদ, কাঁচা ধনেপাতা, বেসেল, রাসবেরি, মটরশুঁটি ও কাঁচা পেঁয়াজ। এছাড়া খামারে সেচের পানির মাধ্যমে এই জীবাণু সংক্রমণ ঘটে থাকে বলে জানান বিশেষজ্ঞরা। সাইক্লোস্পোরা সবসময় বিদ্যমান ছিল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় রোগ এটি। যুক্তরাষ্ট্রে সচরাচর এর দেখা মেলে না, তবে এমনটা ঘটা অসম্ভব নয়। দেশে এর আগে বড় কোনো প্রাদুর্ভাব না ঘটলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, তবে বর্তমানের মতো এত ব্যাপক আকারের সংক্রমণ আগে দেখা যায়নি। সাধারণত দূষিত খাবার বা পানি পেটে যাওয়ার এক সপ্তাহের মধ্যে এই জীবাণু মানবদেহে প্রভাব বিস্তার করতে শুরু করে। হঠাৎ করে ঘন ঘন পানির মতো এবং তীব্র গতিতে পায়খানা হয়। এর পাশাপাশি বমিও হতে পারে। চিকিৎসা না করালে এই অসুস্থতা কয়েকদিন থেকে 1 মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও সাধারণ মানুষকে কাঁচা শাকসবজি ভালোভাবে ধোয়ার এবং সালাদের উপরের স্তর ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে। সম্ভব হলে শাকসবজি ভালো করে সেদ্ধ করে খেতে বলা হয়েছে। ডায়রিয়া বা তীব্র পেটের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতেও বলা হয়েছে। উৎস না মেলা পর্যন্ত এই রহস্যময় জীবাণুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি কোনো সমস্যা হয়েছিল? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। কারণ ম্যাচ শুরুর আগে ড্রেসিং রুমের সামনে লিওনেল মেসির দলের সাথে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মেসিকে বারবার দলকে শান্ত থাকতে বলছেন সবকিছু ভুলে খেলায় মনোযোগ দিতে। গাইস শান্ত হও, সবাই শান্ত হও, চলো সবাই শান্ত থাকি। গাইস চলো শান্ত থাকি, শান্ত থাকি, চলো খেলার কথা ভাবি, শান্ত হও, চলো সবকিছু ভুলে যাই, ঠিক আছে, চলো খেলি, শুধু খেলার কথা ভাবি। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিং রুমের টানেলে সতীর্থদের এই কথাগুলো বলছিলেন লিওনেল মেসি। মাঠে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার অসহায় আত্মসমর্পণ আর ম্যাচ শেষে মলিনা পারাদেসের মেজাজ হারানো স্প্যানিশ ফুটবলারদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা, যা ফুটবল বিশ্বে তুলেছে নিন্দার ঝড়। ফাইনাল শেষ হবার 2 দিন পরও যা বহুল চর্চিত ঘটনা। এমন সময় মেসির এই টিম টকের ভিডিও উস্কে দিয়েছে নতুন বিতর্ক।
কেন মাঠে নামার আগে দলকে বারবার শান্ত হবার কথা বলছিলেন মেসি? কি ভুলে খেলায় মনোযোগী হবার কথা বলছিলেন দলটির অধিনায়ক? সেই প্রশ্ন এখন ঘুরছে সবার মনে। মেসির এই কথাগুলো দলকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়ে থাকতে পারে, কিন্তু সেখানে এতবার শান্ত হবার কথা বলা হয়েছে কেন? নিশ্চয়ই ড্রেসিং রুম ছিল অশান্ত। সেই প্রশ্ন চড়াও এখন গণমাধ্যমে। এই ভিডিও ভাইরাল হবার পরপরই মঙ্গলবার বুয়েন্স আইরেসের আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ড থেকে হেড কোচ স্কালোনি বাড়ি ফিরছিলেন। তখনই গণমাধ্যম কর্মীরা মুখোমুখি হন তার, যেখানে স্কালোনির কাছে জানতে চাওয়া হয় ড্রেসিং রুমে কোনো সমস্যা হয়েছিল কি। তবে স্কালোনি ভিত্তিহীন বলছেন এই দাবিকে। আপনি কি নিয়ে কথা বলছেন সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে এই প্রশ্নটা করছেন। আমরা অন্য পথে হাঁটছি ভাইয়েরা। এদিকে বিশ্বকাপ অভিযান শেষে দলের সাথে দেশে না ফিরলেও মঙ্গলবার ব্যক্তিগত বিমানে আর্জেন্টিনা ফিরেছেন লিও। তবে বুয়েন্স আইরেসে নয়, ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ছুটি কাটাতে তার জন্মশহর রোসারিওতে পৌঁছেছেন মেসি। স্বভাবতই তাকে দেখতে বাড়ির সামনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। এখন প্রশ্ন হচ্ছে, মেসির ভবিষ্যৎ কি? তিনি কি খেলা চালিয়ে যাবেন? উত্তরটা হ্যাঁ হলে পাল্টা প্রশ্ন ওঠে, কতদিন? আসছে কোপা আমেরিকা পর্যন্ত, নাকি 2030 বিশ্বকাপ পর্যন্ত, নাকি অবসরের সিদ্ধান্ত নেবেন মেসি? এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। 39 বছর বয়সী এই আর্জেন্টাইন বাড়িতে ফেরায় দ্রুত আসতে পারে সিদ্ধান্ত, ধারণা সংশ্লিষ্টদের। রোসারিওতে বাবা মা ও পরিবারের সাথে সময় কাটিয়ে নিজের সিদ্ধান্তটা পাকাপাকি করতে পারেন মেসি, ধারণা সবার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।